এসে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। হাওড়া পুর বিল নিয়ে রাজভবন বিধানসভা দ্বন্দ্ব, রাজ্যপালের জন্যই হাওড়া পুর ভোট হলো না, ধনখড়কে নিশানা বিমান বন্দ্যোপাধ্যায়, দায়িত্ব ভালোই জানেন মন্তব্য রাজ্যপালের। নিতাইয়ে তদন্তের গতি প্রকৃতি ও বিচারের অগ্রগতি, সিবিআই এর রিপোর্ট তলব হাইকোর্টে, 14 ফেব্রুয়ারির মধ্যে ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমার নির্দেশ। সিঙ্গুরের পর হুগলি চণ্ডীতলা, একই পরিবারের 3 জনকে কুপিয়ে খুন, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন, প্রাথমিক অনুমান পুলিশের। প্রথম ঘটনায় ভুল বোঝাবুঝিতেই সেনার গুলি, পরে সেনা ক্যাম্পে গ্রামবাসীদের হামলার অভিযোগ, আত্মরক্ষাতে গুলি বাহিনী, তদন্তে সিট গঠন, 1 মাসের মধ্যে রিপোর্ট, সংসদে বিবৃতি অমিত শাহের। অবশেষে শুটিংয়ে ফিরছেন শাহরুখ খান। 15 ডিসেম্বর থেকে পাঠানের শুটিং শুরু করবেন বলিউড বাদশা। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। কপ্টারের বদলে ট্রেনেই মালদা পৌঁছলেন মমতা। উত্তর দক্ষিণ মিলিয়ে 5 জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী। 2 বঙ্গে প্রশাসনিক বৈঠকের কর্মসূচি আগেই ঠিক করা ছিল। দুর্যোগ উপেক্ষা করেই নির্ধারিত সূচি মেনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। সোমবার দুপুরে শতাব্দী এক্সপ্রেসে 4 দিনের উত্তরবঙ্গ সফরে রওনা হন মমতা। মঙ্গলবার করণদিঘি থেকে উত্তর দিনাজপুর যাবেন। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে রাজভবন ও বিধানসভার মধ্যে সংঘাত আরও দৃঢ় হল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের পরস্পর বিরোধী বক্তব্যে। এদিন সকালেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে নিশানা করে বলেন, রাজ্যপালের জন্য হাওড়ার পুরভোট হলো না। এ প্রসঙ্গে বলতে গিয়ে কৃষি বিলের কথা উল্লেখ করেন বিমান বন্দ্যোপাধ্যায়। যদি রাষ্ট্রপতি একদিনে কৃষি বিলে সই করতে পারেন, তাহলে রাজ্যপাল কেন পারলেন না? প্রশ্ন অধ্যক্ষের। রাজ্যপালকে সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছে, উনি কেন আটকে রেখেছেন তা জানি না। মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়ের। আমার মনে হয় যে এইটা দ্রুত গতিতে পাস না হওয়ার জন্য হাওড়া পৌরসভার ভোট হতে পারলো না। এটা না হওয়ার কোনো কারণ ছিল না। যদি আমাদের দেশে কৃষি বিল, 3টে কৃষি বিল ওভারনাইট যদি রাষ্ট্রপতি সই করে সেটাকে পাস করে দিতে পারেন, প্রত্যাহার যেটা হলো, যেটা বাতিল করা হলো, সেটাও 1 রাত্রির মধ্যে তিনি পাস করিয়ে দিলেন। এবং এটাকে বুঝতে হবে যে প্রয়োজনীয়তা কত, গুরুত্ব কত। আমি জানি না উনি কী উদ্দেশ্যে নিয়ে এটাকে রেখেছেন, উনি বলতে পারবেন। পুরভোট একসঙ্গে করা সম্ভব নয়। 6 থেকে 8 দফায় হবে পুরভোট। রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দিল, করোনা সহ অন্যান্য পরিস্থিতির জন্য একসঙ্গে ভোট করা সম্ভব নয়। আগেই কলকাতা হাইকোর্ট নির্বাচন কমিশনের কাছে জানতে চায় ভোট প্রক্রিয়া কিভাবে হবে। সেই কারণে আদালতে হলফনামা জমা দেয় রাজ্য নির্বাচন কমিশন। নেতাই কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি এবং বিচারের অগ্রগতি নিয়ে সিবিআই এর রিপোর্ট তলব করল হাইকোর্ট। আগামী 14 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির আগে রিপোর্ট দিতে হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। 2011 সালের 7 জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে গুলিতে মৃত্যু হয় 9 জনের। সেই ঘটনার অভিযোগে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে সিবিআই তদন্ত এবং মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে মামলা হয়। রাজ্য ক্ষতিপূরণ দেয়। হাইকোর্টের নজরদারিতে সেই মামলা এখনো চলছে। চার্জশিট জমা পড়লেও এখনো অভিযুক্তরা সাজা পায়নি। এসএসসি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের দাবি খারিজ করল বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চই বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে, যারা সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা দেবে। একই সঙ্গে খারিজ করা হয়েছে বেতন বন্ধের নির্দেশও। সব তদন্তের ভারী সিবিআইকে দেওয়াটা ঠিক নয়, সেই জন্য তারা সিবিআই তদন্ত আদেশটাকে পরিবর্তন করে বলেছেন যে কলকাতা হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ, তার নেতৃত্বে এই সমস্ত তদন্ত হবে। তদন্তের মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং সেই রিপোর্ট আদালতের কাছে পেশ হবে। তার ভিত্তিতে পরবর্তীকালে আদালত আরও কী করার ব্যবস্থা নেওয়া যায় সে চিন্তা করবেন। এটাই হচ্ছে আজকে ডিভিশন বেঞ্চের নির্দেশের সারমর্ম। নাগাল্যান্ড গুলিকাণ্ডে আফস্পা বাতিলের দাবি জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও। এবার প্রায় একই দাবি তৃণমূলের। অবিলম্বে আফস্পা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদক্ষেপ দাবি করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তাঁর দাবি, উত্তর পূর্বের কোনো রাজ্য আফস্পা চায় না। প্রত্যেকটা নর্থ ইস্টার্ন স্টেট কিন্তু আফস্পা চায় না।
ইটস এক্সট্রিমলি কন্ট্রোভার্সিয়াল এবং কংগ্রেস গভর্নমেন্টের সময়ও কিন্তু অ্যাফসা ছিল অনেকখানে। আই এম নট সেইং বিজেপি অ্যাফসা লাগু করেছে আর আগে ছিল না। এটা একটা সেন্সিটিভ ম্যাটার অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি, কিন্তু এই নাগাল্যান্ডের ইনসিডেন্টের পরে অ্যাফসা কিন্তু আরো কন্ট্রোভার্সিয়াল হয়ে যাচ্ছে এবং অনারেবল হোম মিনিস্টারের কাছে আমাদের দাবি ইমিডিয়েটলি নর্থ ইস্টার্ন স্টেটস এর মুখ্যমন্ত্রীদের ডাকিয়ে অ্যাফসা নিয়ে একটা আলোচনা হওয়া উচিত অ্যান্ড অমিত শাহজির এটা করা উচিত বিকজ এভরি সিঙ্গল চিফ মিনিস্টার ইজ আইদার ফ্রম বিজেপি or connected to the Bharatiya Janata Party. It must be resolved through dialogue. It must be resolved through dialogue and not domination of the northeastern states. হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়ের। মেডিসিন সাপোর্টে রাখা হয়েছে তাকে, জানালেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে চিকিৎসা চলছে তাঁর। কার্তিক বাবু জানান 2-3 দিন যাওয়ার পর পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। আজ ফের গণেশবাবুকে দেখতে পিজিতে যান মুখ্যমন্ত্রী। পেশেন্টের ডাক্তাররা বলবেন সবকিছু, তবে ডাক্তারবাবুরা যেটা বললেন আমাদের যে এখন তো এনজিওগ্রাম করা হলো, হালকা ব্লকেজ পাওয়া গেছে, সেটা এই মুহূর্তে মেডিসিনের উপর সাপোর্টে রেখেছে। তারপরে আবার 2-3 দিন বাদে অ্যাসেস করে তারা স্টেন বসাবে না অন্য কিছু করবে সেটা জানাবে। এই মুহূর্তে পেশেন্টের হালকা বুকে ব্যথা আছে, তবে ঠিক আছে। 4 দিনের মাথায় ফের পারিবারিক খুন খারাপি হুগলিতে। সিঙ্গুরের পর এবার চণ্ডীতলা। সোমবার চণ্ডীতলার নৈটিতে একই পরিবারের 3 জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আততায়ীরা। অভিযোগের তীর নিহতের 2 আত্মীয়ের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তপন ঘোষ নামে একজনকে আটক করে জেরা শুরু করেছে পুলিশ। শ্রীকান্ত ঘোষ নামে অন্যজন গা ঢাকা দিয়েছে। পুলিশ জানিয়েছে নিহতদের নাম সঞ্জয় ঘোষ, তার স্ত্রী মিতালি ঘোষ এবং মেয়ে শিল্পা ঘোষ। রক্তাক্ত দেহগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ঘরের দাওয়ায়। 3 জনেরই গলায় ছিল গভীর আঘাতের চিহ্ন। গত 2রা ডিসেম্বর এভাবেই সিঙ্গুরের নান্দা বাজারে ঘনিষ্ঠ আত্মীয়ের হাতে খুন হয়েছিলেন একই পরিবারের 4 জন। নিহতদের মধ্যে ছিলেন গৃহকর্তা, তার স্ত্রী, তাদের ছেলে ও গৃহকর্তার বৃদ্ধ বাবা। সেক্ষেত্রেও খুনের নেপথ্যে ব্যবসার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের কারণ সামনে এসেছিল। চণ্ডীতলার খুনের পেছনেও সম্পত্তিগত বিবাদের কথা বলেছেন এলাকাবাসীরা। সকালবেলা আমরা আমাদের নৈটি পঞ্চাননতলাতে তাস খেলছিলাম। তা তাস খেলতে খেলতে হঠাৎ করে যে মেরেছে তার ভাইজি, ওনার বাবাও ছিলেন আমাদের সঙ্গে। ওনার বাবাকে গিয়া কাঁদতে কাঁদতে বলছে বাবা কাকা সঞ্জয়কে সবাইকে কেটে কুঁচে ফেলেছে, গলা কেটে আলাদা করে দিয়েছে। আর তারপরে আমরা এখানে এলাম, পঞ্চাননতলা থেকে ছুটে সবাই যখন এখানে এলাম আমরা, তখন আমরা দেখলাম যে 3 জনে মিলে মানে সঞ্জয় আর সঞ্জয় স্ত্রী বাড়ির উঠোনে পড়ে আছেন, গলাগুলো কাটা এবং রক্তের বন্যা বয়ে যাচ্ছে যেটা বললে হয়। এবং বাড়ির বাইরে মেয়েটাকে এখানে কাটা হয়েছে, মেয়েটাও মৃত অবস্থায় পড়ে আছে। জাওয়াদের আংশিক প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার সহ উপকূলবর্তী এলাকার মৎস্যজীবী থেকে চাষিরা। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করেছে প্রশাসন। যোগান না থাকায় ফাঁকা ডায়মন্ড হারবারের মাছের আড়ত, নগেন্দ্র বাজার। এসবের পাশাপাশি নদী বাঁধ ছাপিয়ে অনেক গ্রামে জল ঢুকে যাওয়ায় চাষের ক্ষতির আশঙ্কায় চাষিরা। মৌসুমী দ্বীপের বেশ কয়েক জায়গায় বাঁধ ভেঙে জল ঢুকেছে গ্রামে, ভেঙে গেছে অনেক কাঁচা বাড়ি। বহু মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে গেছে প্রশাসন। পর্যটক শূন্য হয়ে পড়েছে বকখালি। সবকিছু আবার কবে স্বাভাবিক হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সুন্দরবনবাসী। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে। জাতীয় স্তরে প্রভাব বিস্তারের লক্ষ্যে যে রাজ্যে পা ফেলেছে তৃণমূল তার অন্যতম গোয়া। কিছুদিন আগেই কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। এবার তৃণমূলের সঙ্গে গোয়ায় জোট বাঁধতে চলেছে মহারাষ্ট্রবাদী গোমান্তাক পার্টি। এই নতুন জোট গোয়ার বিধানসভা নির্বাচনে কি প্রভাব ফেলে সেদিকে নজর থাকবে রাজনৈতিক বিশেষজ্ঞদের।
নাগাল্যান্ড ইস্যুতে তপ্ত সংসদের শীতকালীন অধিবেশন। একযোগে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে কোমর বাঁধল বিরোধীরা। সোমবার অধিবেশন শুরু হতেই লোকসভায় কংগ্রেস, তৃণমূল ও আরজেডি সাংসদরা একযোগে নাগাল্যান্ড ইস্যুতে আলোচনার প্রস্তাব আনেন। এরপর বেলা 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের শীতকালীন অধিবেশন। পরে ফের শুরু হয় তা। এদিন সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে হয় বৈঠক। তার ঘরে চলা এই বৈঠকে একাধিক বিরোধী নেতা উপস্থিত থাকলেও গড়হাজির ছিল তৃণমূল কংগ্রেস। আলোচনায় ওঠে নাগাল্যান্ড প্রসঙ্গ। উত্তেজনা আঁচ করে তড়িঘড়ি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। বিকেলে সংসদে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি এদিন সকাল থেকে নাগাল্যান্ড ও সাসপেনশন ইস্যুতে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। রাহুল গান্ধী জানান, নাগাল্যান্ড কাণ্ডে মোদী সরকারকে জবাবদিহি করতে হবে। নাগাল্যান্ডে ভুল বোঝাবুঝিতেই গণহত্যা, সংসদে বিবৃতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, জঙ্গির গাড়ি ভেবে ভুল করে গ্রামবাসীর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল সেনা। 8 জনের মধ্যে 6 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত 2 জনকে জওয়ানরাই হাসপাতালে নিয়ে যান। পরে সেনা ক্যাম্পে চড়া হয় গ্রামবাসী। আত্মরক্ষায় সেনা গুলি চালাতে বাধ্য হয়। সেনার গুলিতে আরও 7 গ্রামবাসীর মৃত্যু হয়। হামলার ঘটনায় 1 জওয়ানেরও মৃত্যু হয়েছে। ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। चलाई गई, जिससे वाहन में सवार 8 व्यक्तियों में से 6 व्यक्तियों की मृत्यु हुई। बाद में ये गलत पहचान का मामला पाया गया। जो 2 लोग घायल हुए थे उन्हें सेना द्वारा ही इलाज हेतु नजदीकी स्वास्थ्य केंद्र में ले जाया गया। यह समाचार प्राप्त होने के बाद स्थानिक ग्रामीणों ने सेना की टुकड़ी को घेर लिया, 2 वाहनों को जला दिया और उन पर हमला किया। इसके परिणाम स्वरूप सुरक्षा बल के 1 जवान की मृत्यु हो गई तथा कई अन्य जवान घायल हो गए। अपनी सुरक्षा में तथा भीड़ को तितर-बितर करने के लिए सुरक्षा बलों को गोली चलानी पड़ी, जिससे 7 और नागरिकों की मृत्यु हो गई तथा कुछ अन्य घायल हो गए। নাগাল্যান্ড ইস্যুতে উত্তাল সংসদ। রাজ্যসভায় নাগাল্যান্ড কাণ্ডে বিবৃতি শাহের। নাগাল্যান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তে সিট গঠন করা হয়েছে। 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এসেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সমস্ত সংস্থাকেই সতর্ক থাকতে হবে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় কেন্দ্র। जिसमें निर्दोष नागरिकों की दुखद मृत्यु के घटनाक्रम पर अत्यधिक दुख व्यक्त किया गया है। सेना द्वारा इन दुर्भाग्यपूर्ण मृत्यु के कारणों की जांच उच्चतम स्तर पर की जा रही है और कानून के अनुसार समुचित कार्यवाही की जाएगी। घटना की सूचना मिलने पर मैंने तत्काल नागालैंड के गवर्नर और मुख्यमंत्री से संपर्क किया। गृह मंत्रालय द्वारा भी नागालैंड के मुख्य सचिव और पुलिस निदेशक से संपर्क किया गया और कल पूरे दिन स्थिति को मॉनिटर किया गया। নাগাল্যান্ড গুলিকাণ্ডে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে শতপ্রণোদিত এফআইআর দায়ের করেছে নাগাল্যান্ড পুলিশ। এদিকে ভুল বোঝাবুঝির কারণেই গুলি চলেছিল বলে সোমবার সংসদে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে গুলিকাণ্ড নিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। তিনি বলেন, সংশ্লিষ্ট পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হবে। একই সঙ্গে নাগাল্যান্ডে আফস্পা প্রত্যাহারের জন্য কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে বলে জানান রিও। এই আইনে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও দাবি রিওর। एसपीए तो ये जो हम लोग भी हमेशा गवर्नमेंट ऑफ इंडिया से पूछता है ये कि ये रिमूव करो, इसलिए हम हिंदुस्तान है बिगेस्ट डेमोक्रेटिक कंट्री इन द वर्ल्ड एंड दिस इज अ ड्रैकोनियन लॉ, सो इट शुड बी रिमूव फ्रॉम आवर कंट्री. देयर कैन बी मेनी लॉज व्हिच कैन हैंडल, बट दिस इज blackened the image of our country. মৃতদের পরিবার পিছু 11 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্র। রাজ্যের তরফেও 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। होम मिनिस्टर से बात किया, वो उन लोग का बहुत सीरियस से ले रहा है। उन लोग को एक कैसे का 11 लाख दिया। ফের বিপাকে মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী আং সান সুচি। 4 বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের। সুচিকে ক্ষমতাচ্যুত করার পর তাঁর বিরুদ্ধে করোনা বিধি ভঙ্গ এবং সামরিক সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। এই সংক্রান্ত 2টি মামলায় সুচির কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কোর্ট।
মায়ানমারে চলতি বছরের 1 ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেফতার করা হয় সুচি সহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের। সেনা হেফাজতে নেওয়ার 4 মাস পর বিচার শুরু হয় সুচির। সেনা বিরোধী উস্কানি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ সহ তাঁর বিরুদ্ধে 11টি অভিযোগ আনা হয়েছে। এই সবকটি মামলায় দোষী সাব্যস্ত হলে 100 বছরের বেশি কারাদণ্ড হতে পারে সুচির। মায়ানমারের রাজধানী নেপিদোতে বিশেষ সেনা আদালতে বিচার চলছে সুচির। সেখানে সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই। সুচির আইনজীবীরাও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারছেন না। সুচির পাশাপাশি এনএলডির অন্য সদস্যদেরও বিচার চলছে। গত মাসের শুরুতে সাবেক এক মন্ত্রীকে 75 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সুচির এক ঘনিষ্ঠ সহযোগীকে দেওয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। টি-20-র পর টেস্টের শুরুটা সাফল্যের সঙ্গে করলেন কোচ দ্রাবিড়। ওয়াংখেড়েতে দ্বিতীয় দিন থেকেই ভারতীয় বোলারদের দাপট। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র 62 রানে অল আউট করেই জয়ের দিকে অনেকটা এগিয়ে গিয়েছিল ভারত। এরপর মায়াঙ্ক, শুভমান, বিরাটদের হাত ধরে লক্ষ্য ছিল রানের পাহাড়। তৃতীয় দিনই কিবিদের সামনে রানের পাহাড় গড়ে তোলে বিরাট বাহিনী। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ছিল 540 রান। স্ট্র্যাটেজি ছিল নিউজিল্যান্ডের ওপর ক্রমশ চাপ বাড়ানো। তৃতীয় দিন বল হাতে যে কাজটা নিখুঁতভাবে করেছিলেন অশ্বিন, সেদিনই কিউই বাহিনীর সেরা 3টে উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তৃতীয় দিন নিউজিল্যান্ড থেমেছিল 5 উইকেটে 140 রানে। চতুর্থ দিন ভারত ছিল শুরু থেকে আক্রমণাত্মক। স্পিন আক্রমণ দিয়ে নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করা শুরু বিরাটের। তবে তৃতীয় দিন ভারতের অস্ত্র ছিলেন জয়ন্ত যাদব। মাত্র আধ ঘন্টার মধ্যে নিউজিল্যান্ডের 4 উইকেট তুলে নেন তরুণ স্পিনার জয়ন্ত যাদব। তাসের ঘরের মতো একাই ভেঙে দেন কিউই ব্যাটিং লাইন আপ। এরপর ভারতের সিরিজ জয় ছিল শুধুই সময়ের অপেক্ষা। যে নিউজিল্যান্ডের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছিল ভারতের, তাদের হারিয়ে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ের ট্র্যাক অব্যাহত রাখল ভারত। টেস্টের বিশ্বসেরাদের হারিয়েই ফের নিজেদের জায়গা ফিরে পেলেন বিরাট কোহলিরা। ওয়াংখেড়েতে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থানে টিম ইন্ডিয়া। কিউইদের 1-0 সিরিজ হারানোর পরই আইসিসির নতুন তালিকা প্রকাশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরমেন্স করে ফাইনালে পৌঁছেছিল ভারত, কিন্তু সাফল্য অধরাই রয়ে গিয়েছিল বিরাট কোহলিদের। লর্ডসে নিউজিল্যান্ডের কাছে টেস্টে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে হেরে গিয়েছিল ভারত। টি-20 বিশ্বকাপেও সেই নিউজিল্যান্ডই ছিল ভারতের ছিটকে যাওয়ার পিছনে মূল কারিগর। ঘরের মাঠেই বোধহয় সমস্ত প্রতিশোধটা নিয়ে নিল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে রানের নিরিখে সবচেয়ে বড় ব্যবধানের টেস্ট জিতল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে 372 রানে হারায় বিরাট বাহিনী। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রেকর্ড গড়ে সিরিজ জয়। সেই মঞ্চেই আরেক ভারতীয়কে বিশেষ পুরস্কার টিম ইন্ডিয়ার। ওয়াংখেড়েতে 10 উইকেট নেওয়ার মালিক আজাদ প্যাটেলকে ভারতীয় ক্রিকেটারদের সই করা জার্সি উপহার হিসেবে তুলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। বোর্ডের সাইটে সেই ছবি দেখে আপ্লুত সকলে। মুম্বাইয়ের শেষ টেস্টে দ্বিতীয় দিন থেকেই রেকর্ডের ছড়াছড়ি। যদিও সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছেন একজনই। ভারতীয় বংশোদ্ভূত হলেও তিনি কিউই শিবিরের ক্রিকেটার। সেই আজাদ প্যাটেল এক ইনিংসে 10 উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন নজির গড়েছেন। আজাদ 10 উইকেট নেওয়ার পর কিউইদের ড্রেসিং রুমে গিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন বিরাট কোহলিরা। এবার জার্সি তুলে দেওয়ায় ছবি দেখে আপ্লুত সকলে। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। রবিবারই জানা গিয়েছিল বিরতি কাটিয়ে এবার শুটিংয়ে ফিরতে চান শাহরুখ খান, কারণ তার জন্যই বন্ধ হয়েছে আদিত্য চোপড়ার ড্রিম প্রজেক্ট পাঠান এবং অ্যাটলি কুমার কিং খান জুটির প্রথম ছবি লায়নের শুটিং। দুটি ছবিতে দুর্দান্ত অ্যাকশন করতে দেখা যাবে শাহরুখকে, তাই ইতিমধ্যে শুটিং শুরুর প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলিউড বাদশা। প্রতিদিন অনেকটা সময় জিমেই কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে কিং ভক্তদের জন্য মিলল দারুণ সুখবর। আগামী 15 তারিখ থেকে পাঠানের শুটিং শুরু করে দেবেন শাহরুখ খান। শুটিংয়ে যোগ দেবেন ছবির নায়িকা দেবিকা পাডুকোন এবং ভিলেন জন আব্রাহামও। শোনা যাচ্ছে আপাতত মুম্বাই এবং তার আশেপাশে শুটিং করবেন শাহরুখ, দীপিকা, জনরা। প্রায় 15 থেকে 20 দিনের শিডিউলে মুম্বাইতে শুটিং করতে চান পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বন্ধু শাহরুখ এবং তার পরিবারের কঠিন পরিস্থিতির কথা ভেবেই এমনটা করতে চান প্রযোজক আদিত্য চোপড়া, যাতে শুটিং শেষ করে বেশ কিছুটা সময় কিং খান তার পরিবারের সঙ্গেও কাটাতে পারেন। নতুন বছরে শুটিংয়ের জন্য স্পেন রওনা দেবে টিম পাঠান। তার আগে মুম্বাইয়ের বাকি শুটিং করে নিতে চান পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আগামী বছরেই মুক্তি পাবে পাঠান, এমনটা পরিকল্পনা করে ফেলেছেন আদিত্য চোপড়া।
তার আগেই পাঠানের শুটিং শেষ করতে চান বাদশাহ খান। তারপর ধীরে সুস্থে আটালি কুমারের ছবির শুটিং শুরু করবেন তিনি। এবার কাদম্বরী দেবীর ভূমিকায় নজর কাড়তে চলেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। সদ্যই পরিচালক মণিরত্নমের ম্যাগনাম ওপাস পনিয়ন সেলভানের শুটিংয়ের প্রথম পর্ব শেষ করেছেন রায় সুন্দরী। বিগত কয়েক বছর ধরে তেমনভাবে কোনো কাজই করেননি তিনি, তবে এবার নাকি ক্যামেরার সামনে পুরোদস্তুর ব্যস্ত হয়ে পড়বেন ঐশ্বরিয়া। শোনা যাচ্ছে একটি নতুন ইন্দো আমেরিকান ছবিতে কাজ করবেন তিনি। ফিউশন গায়িকা এবং থিয়েটার লেখিকা ডিরেক্টর ঈশিতা গঙ্গোপাধ্যায়ের পরের ছবিতেই থাকছেন ঐশ্বরিয়া। রবীন্দ্রনাথ কেন্দ্রিক 3 জন নারীকে নিয়ে দুর্দান্ত একটা নাটক তৈরি করেছিলেন ঈশিতা। মূলত রবি ঠাকুরের লেখা চিঠি নিয়েই তৈরি হয়েছিল সেই নাটক 3 উইমেন। এবার সেই নাটকের কাহিনীকেই রূপলী পর্দায় ফুটিয়ে তুলবেন নাট্যকর্মী ঈশিতা। ছবির নাম 3 উইমেনের বদলে তিনি রেখেছেন দ্য লেটার। শোনা যাচ্ছে এই ইন্দো আমেরিকান ছবিতেই ঐশ্বরিয়া রায় বচ্চনকে দেখা যাবে কাদম্বরী দেবীর ভূমিকায়। দ্য লেটারে কাজের অফার পেয়ে এক কথায় লুফে নিয়েছিলেন রায় সুন্দরী, এমনটাই জানিয়েছেন ঈশিতা গঙ্গোপাধ্যায়। ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে বিনোদিনীর ভূমিকায় বাঙালি দর্শকের মন জয় করেছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। এবার কাদম্বরীর ভূমিকায় নায়িকাকে দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।